জানাচ্ছি সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। সন্দেশখালী মামলায় রাজ্যের আর্জি খারিজ। সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের, চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যায় রাজ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, তোমার প্রশ্ন। কৌস্তব, যেভাবে রাজ্য সরকার আরও একবার মুখ পোড়ালো দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে সন্দেশখালী প্রসঙ্গে, সিবিআই তদন্তের প্রসঙ্গে, এবং ওই একই নির্দেশ বহাল রইল, অর্থাৎ সিবিআই তদন্তই চলবে সন্দেশখালীতে। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, একজন আইনজীবী হিসেবে বা একজন বিজেপি কার্যকর্তা হিসেবে এই মুহূর্তে আপনার নিজের কি মনে হয় রাজনৈতিকভাবে এবং আইনের দিক থেকে নিশ্চিত পরাজয় জেনেও, যা গোটা দেশের কেউ বিশ্বাস করেন না সেটা জেনেও রাজ্য সরকার কেন বারবার নিজের পুলিশের আওতায় তদন্ত করতে ছুটে যাচ্ছে আদালত থেকে আদালতে এবং এমনকি দেশের সর্বোচ্চ আদালতে? আপনাদের হয়তো মনে থাকবে এই মামলাটি যখন 29শে এপ্রিল জাস্টিস গাবাইয়ের জাস্টিস বিশ্বনাথনের বেঞ্চে মামলাটি উঠেছিল, তখন এই শেখ শাহজাহানের ব্যাপারে কথা বলার জন্য তখন এই ডিভিশন বেঞ্চ বলেছিল যে রাজ্য সরকার একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্টে এসছে। এবং আজকেও যে মামলা হয়েছে সেখানে বেঞ্চের স্পষ্ট অবজারভেশন, সেখানে বেঞ্চ বলেছে যে আপনারা তো মাসের পর মাস কিছু করেননি, আর পার্টিকুলারলি স্টেট কোনো ব্যক্তি বিশেষকে প্রোটেক্ট করতে এত ইন্টারেস্টেড কেন? তো তীব্র ভৎসনার মুখে রাজ্যকে পড়তে হয়েছে। এবং রাজ্যের যে বারবার এই যে এরা বলে যে আমরা কোনো দোষ করিনি, কোনো ভুল করিনি, কেন্দ্রের হস্তক্ষেপ, যদি তারা কিছু করে নাই থাকে, সিবিআই তদন্ত করুক আর এসবিআই তদন্ত করুক, তাতে কি এসে যায়? আমি যদি দোষ না করে থাকি, যদি তদন্তকারী সংস্থা তদন্ত করে, সে যে কেউ করতে পারে। দেখুন, হাইকোর্টের এই ডাইরেকশনটা দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছিল ইনঅ্যাকশন অন দি পার্ট অফ দি পুলিশ অথরিটিজ বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে। তার জন্য ইট ওয়াজ হ্যান্ডেড ওভার টু দি সিবিআই, দ্যাট ইজ সেন্ট্রাল এজেন্সি। বিষয়টা যেটা, সেটাই আর কি সুপ্রিম কোর্ট এটা বলেছে ডিসমিসালের সময়, যে প্রেয়ারটা, যে আপনারা তো মাসের পর মাস কিছু করেনি, নাও ইউ এক্সপেক্ট যে এই বিষয়টাতে আমরা ইন্টারফেয়ার করবো। তো এই জায়গাটা হচ্ছে রাজ্য সরকারের কাছে চূড়ান্তভাবে তাদের বঞ্চিত হতে হয়েছে। লাজলজ্জা তাদের নেই, খুব স্বাভাবিক, কারণে যদি থাকতো তাহলে এই ধরনের জিনিস তারা করতো না। বাংলার মানুষ দেখছি বিষয়গুলো, আমরা মনে করি এটা সন্দেশখালীর মানুষের জয়, এবং আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, ভরসা, সেই ভরসা আরো দৃঢ় হলো। এবং আমরা আশা করবো যে সন্দেশখালীতে যা ঘটনা ঘটেছে সঠিক তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে এবং যারা ভিকটিম তারা তাদের বিচার পাবে। অনেক ধন্যবাদ কৌস্তব আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার প্রতিক্রিয়া ও বিশ্লেষণের জন্য। মধুকল্পিতা, তুমি শুনলে কৌস্তব বাগচি বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন এবং আইনজীবীও কৌস্তব, তিনি কিভাবে গোটা বিষয়টিকে দেখছেন। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। শপথ গ্রহণ নিয়ে এখনো অব্যাহত চাপানুতর। রাষ্ট্রপতিকে রাজ্যপালের চিঠি নিয়ে গোসা স্পিকারকে রাজ্যপাল সরাতে পারে না, বিধানসভা রাজ্যপাল ছাড়াও চলতে পারে, এমনটাই মন্তব্য বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জির। শপথ গ্রহণ নিয়ে এখনো অব্যাহত রয়েছে চাপানুতর। রাষ্ট্রপতিকে রাজ্যপালের চিঠি নিয়ে গোসা স্পিকারকে রাজ্যপাল সরাতে পারে না, এমনটাই মন্তব্য বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জির। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। বলতে পারবো না, আপনি রাষ্ট্রপতির কাছে জিজ্ঞেস করুন। উনি তো রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন, রাষ্ট্রপতি উত্তর দেবেন। স্যার, এই যে বিতর্কটা চলছিল শপথ গ্রহণে, সেটা কি আপাতত আপনি এটা আপাতত আমাদের বলে ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর ডিসকাস করার কোনো মানে হয় না। মানে কিছু নেই ভাই, আমি আগের দিনও বলেছি যে বিধানসভার অধ্যক্ষকে সরানোর ক্ষমতা কারণ নেই, একমাত্র বিধানসভার সদস্য ছাড়া। সদস্যরা যদি মনে করেন যারা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনবেন, বিধানসভাতেই হবে। আমাদের রাজ্যপাল বা অন্য কোনো যারা পদাধিকারী রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই সরিয়ে দেওয়া। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন, আমি বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, এই যে ঘটনার মাধ্যমে আরো একবার রাজ্যপাল যে সংঘাত, সেই সংঘাতটা আরো একবার সামনে চলে এলো।
দেখো, শপথ গ্রহণকে কেন্দ্র করে যে সংঘাত, সেই সংঘাত চলছিল এবং এই সংঘাত যে আগামী দিনে অব্যাহত থাকবে তা কার্যত বুঝিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মধুকল্পিতা, তোমার মনে থাকবে যে কয়েকদিন আগে দুই বিধায়কের শপথকে কেন্দ্র করে একটা রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল এবং সেই সময় দেখা গিয়েছিল স্পিকার বারবার বলছিলেন বিধানসভা রাজভবন ছাড়া হেল্পলেস নয়। এবং এর কারণ হিসাবে যেটা আমরা বিধানসভা সূত্রে জানতে পারছি, বিধানসভার যে রুল বুক রয়েছে তার 2 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর যে ধারা রয়েছে, সেই ধারা মোতাবেক মিড সেশনে, অর্থাৎ সেশন চলাকালীন মিড ইলেকশনে যারা জিতে আসবেন তাদের শপথ করাতে পারবেন। অর্থাৎ সেই রুলকে সামনে রেখেই এবার হয়তো বিধানসভা এগোতে চলেছে। সেই কারণেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন রাজভবন ছাড়া বিধানসভা হেল্পলেস নয়, অর্থাৎ বিধানসভা নিজের মতো করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এবং শুধু তাই নয়, রাজ্যপাল চাইলে স্পিকারকে সরাতে পারেন না, স্পিকারকে সরাতে পারেন একমাত্র বিধানসভার সদস্যরা যারা এমএলএ, এবং তারা যদি চান স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনলে তারপর স্পিকার সরতে পারেন, কিন্তু রাজ্যপালের ক্ষমতা নেই স্পিকারকে সরিয়ে দেওয়ার। মূলত সেই বিষয়টা উল্লেখ করলেন, অর্থাৎ স্পিকার বুঝিয়ে দিচ্ছেন যে এবার থেকে যেভাবে বিধানসভা চলবে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপালের হস্তক্ষেপ যতটা বিধানসভায় কমানো সম্ভব সেই বিষয়টার দিকেই তারা বিশেষভাবে জোর দিচ্ছেন। এবং সেই কারণেই স্পিকার সাম্প্রতিককালে যে উক্তিগুলো করছেন তার মধ্যে খুব তাৎপর্যপূর্ণ বিষয় এক হলো যে রাজভবন ছাড়া বিধানসভা যেমন কাজ করতে পারে, বিধানসভা এককভাবে সিদ্ধান্ত নিতে পারে, ঠিক একই সঙ্গে যে রুল নাম্বার, যে শপথ নিয়ে বারবার রাজ্যপালের দ্বারস্থ হতে হয়, সেই শপথটাতেও এবার সম্ভবত বিধানসভা নতুন কিছু কৌশল অবলম্বন করতে চলেছে, যার মূল বিষয় হলো বিধানসভার যে রুল বুক আছে তার 2 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর ধারা, এবং সেখানে সাফ লেখা রয়েছে মিড টার্ম ইলেকশনে যদি কেউ জিতে আসেন তাহলে তার শপথ বিধানসভার অভ্যন্তরে অধিবেশন চলাকালীনও হতে পারে। এবং এই বিষয়টাকে সামনে রেখেই মূলত সায়ন্তিকা এবং রিয়াত হোসেন সরকারের কিন্তু শপথ গ্রহণটা সম্ভব হয়েছিল। তোমার মনে থাকবে যে রাজ্যপাল বলেছিলেন যে ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ করাতে, কিন্তু বাস্তবে দেখা গেল যে স্পিকারই কিন্তু শপথ করালেন, ডেপুটি স্পিকার সরাসরি শপথে নাকচ করলেন। এবং যখন বিধানসভায় বিষয়টা ঘোষণা করা হচ্ছে তখন সংশ্লিষ্ট যে আইন, শপথ গ্রহণ নিয়ে এখনো রীতিমতো চাপানুতর লেগেই রয়েছে। রাষ্ট্রপতিকে রাজ্যপালের চিঠি এবং সেই চিঠি নিয়েই গোসা স্পিকারের।